রিজেন্ট শাহেদ উরূপে শাহেদ করিম, তাকে আমরা সবাই চিনি জানি। তার সেই আলোচিত টকশোতে যে ডায়লগ দিয়েছিলেন তিনি, সেই ডায়লগটি শুনি, আবারও তার চেহারাটা সামনে চলে আসবে। তিনি আসলে টকশোতে কি বলেছিলেন, যেই ডায়লগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। রিজেন্ট হাসপাতালের একটি ধর্ম হচ্ছে সেবাই বড় ধর্ম, ব্যবসা নয়। তিনি সেই ব্যক্তি যিনি কিনা 2020 সালে করোনার জাল সনদ, জাল রিপোর্ট তার হসপিটাল থেকে উদ্ধার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তারও করেছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ মোট 35টি মামলা ছিল। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই ব্যক্তি ছাড়া পেয়েছে। বাংলাদেশের বিচারাঙ্গনে আসলে কি শুরু হয়েছে? অন্তর্বর্তী সরকারের কাছে এই প্রশ্নটা অনেকের। আমরা দেখেছি আরও অনেক শীর্ষ সন্ত্রাসী, সুইডেন আসলামও মুক্ত হয়েছে, আরও অনেক সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী যাদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ রয়েছে, নানান ধরনের হত্যা মামলা থেকে শুরু করে নানান ধরনের মামলা রয়েছে, তাদেরকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। এর কারণটা কি? আজকের যে খবর, এটি প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এই খবরটি হচ্ছে রিজেন্ট শাহেদ আলম কারাগার থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু তিনি যেই কারাগার থেকে ছাড়া পেয়েছেন সেই কারাগার হচ্ছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি গতকাল বুধবার আসলে ছাড়া পেয়েছেন। 4 বছর আগে করোনার নমুনা পরীক্ষার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মোহাম্মদ শাহেদ উরুফে শাহেদ করিম। তার নাম ছিল রিজেন্ট শাহেদ বললে সবাই চিনে। এই রিজেন্ট শাহেদ গতকাল বুধবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। মোহাম্মদ শাহেদের আইনজীবী দবির উদ্দিন জানিয়েছেন, অস্ত্র মামলায় শাহেদ করিম আপিল বিভাগ থেকে সম্প্রতি জামিন পেয়েছেন। গতকাল তিনি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন। শাহেদের বিরুদ্ধে বর্তমানে 35টি মামলা চলমান রয়েছে, তবে সবকটিতে তিনি জামিনে আছেন। 2020 সালের 7 জুলাই রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে ভুয়া করোনার পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এই ঘটনায় র্যাব বাদী হয়ে 17 জনের বিরুদ্ধে, শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার 9 দিনের মাথায় 15ই জুলাই শাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি বাংলাদেশ ছেড়ে বোরকা পরে পালিয়ে যেতে চেয়েছিলেন। র্যাবের একটি স্পেশাল টিম তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে সাথে নিয়ে উত্তরা থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উত্তরা পশ্চিম থানায় র্যাব অস্ত্র আইনে একটি মামলাও দায়ের করে। শাহেদের বিরুদ্ধে নানান প্রতারণার অভিযোগও রয়েছে এবং এই অভিযোগে একাধিক মামলা হয়েছে। 2020 সালে 28 সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় শাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই সাজার রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। চলতি বছরের 11ই জানুয়ারি হাইকোর্ট আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন। তবে 14ই জানুয়ারি হাইকোর্টের দেয়া রায় স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। অপরদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একই মামলায় গত বছরের 21 আগস্ট শাহেদকে 3 বছর কারাদণ্ড দেন আদালত এবং 14 বছর আগে 2010 সালে চেক জালিয়াতির একটি মামলায় তার 6 মাসের সাজা হয়। একই সঙ্গে তাকে 53 লাখ টাকা জরিমানাও করা হয়েছিল ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে। শাহেদের বিরুদ্ধে 35টি মামলার মধ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইনেও একটি মামলা রয়েছে। সেই মামলায় সিআইডির প্রতিবেদনে বলা হয়েছে, আসামি শাহেদ মানুষ ঠকিয়ে 11 কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন। রিজেন্ট হাসপাতালে পরীক্ষা না করেই ভুয়া সনদ দিয়ে তিনি 3,11,90,227 টাকা হাতিয়ে নিয়েছেন। এর বাইরে তার অন্যান্য প্রতারণা ছিল অভিনব। অর্থাৎ এই যে শীর্ষ আসামি, এই ব্যক্তি 35টি মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং মানি লন্ডারিং সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সেই ব্যক্তিও ছাড়া পেয়ে গেছে। এখন এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন, বিচার বিভাগের যে স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা আমরা 16 বছর ধরে দেখেছি যে বিচার বিভাগের স্বাধীনতা আসলে কতটুকু ছিল। যারা বিভিন্নভাবে রাজনৈতিক কারণে হ্যারাসমেন্টের শিকার হয়ে জেলে ছিলেন বা তাদেরকে ছাড়াটা আসলে এক ধরনের যুক্তিযুক্ত বা এটা মানা যায়, বা বিভিন্ন ভিত্তিহীন মামলার মাধ্যমে যাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তাদেরকে ছাড়াটা ঠিক আছে। কিন্তু যারা এই সমস্ত মানুষের সাথে প্রতারণা করেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং তারা কি এই যে ছাড়া পেয়ে তারা আবারও কি সাধু হবে, এটা কি বলা যায়?
বিশেষ করে বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীদেরকে যখন ছেড়ে দেওয়া হচ্ছিল তখনও কিন্তু এই প্রশ্নটা উঠেছে অন্তর্বর্তী সরকারের কাছে যে এই অন্তর্বর্তী সরকার আসলে করছেটা কি, মানে তাদের আসলে উদ্দেশ্যটা কি, কেন তারা আসলে এই ধরনের যারা অপরাধ করেছে তারা অপরাধীদেরকে এখন এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে, আর কারণটা কি, কারণের পেছনের গল্পটা আসলে কি আমরা এখনো বুঝতে পারছি না যে অন্তর্বর্তী সরকার আসলে চাচ্ছেটা কি। এই সমস্ত মানুষজন যারা দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, সাধারণ মানুষকে ঠকিয়ে তারা কোটি কোটি টাকা আয় রোজগার করেছে, তাদেরকে ছাড়ার কারণটা কি, মূল উদ্দেশ্যটা কি। আমরা এই রিজেন্ট শাহেদের বিষয়টা জেনেছি তখন করোনার পরবর্তী সময়, করোনার ওই সময়টাতে তিনি কিভাবে করোনার নমুনা পরীক্ষা তিনি না করেই জাল সনদ বিক্রি করেছেন, এবং সেখানে এই রিপোর্টে যেটা উল্লেখ করা হয়েছে প্রায় 3,11,90,227 টাকা তিনি মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন করোনার জাল সার্টিফিকেট বিক্রি করে। এই লোকটা আসলে ভালো মানুষ কিনা এই প্রশ্ন আপনাদের কাছে, এই যে অন্তর্বর্তী সরকার এই লোকটাকে ছেড়ে দিয়েছে এর কারণটা কি, এই প্রশ্ন আপনাদের কাছে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই মন্তব্য করে যাবেন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।